আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আসি লিয়ানা। স্বল্প দূরত্বে দাঁড়িয়ে থাকা শাবাবের পানে চাইল লিয়ানা। চোখ নামিয়ে ইচ্ছাকৃত ফোনের মধ্যে মনোযোগ দেওয়ার চেষ্টা করছে। লিয়ানা ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, কেস অনেকাংশে সলভ। তাহলে তো আমার সাথে আপনাদের শেষ দেখা। এমন কোনো কথা নেই লিয়ানা, কর্মব্যস্ততা থেকে কিছু সময় পেলে আমরা আসবো তোমার সাথে দেখা করতে। বলেই মির্জা চলে গেল। আজ রামশা লিয়ানার কাছ থেকে বিদায় নেয়নি। সাইফা শুধু হাত তুলে বিদায় জানিয়ে গাড়িতে চেপে বসল। নিজের অজান্তেই আবারও মন উদাস হতে শুরু করে লিয়ানার। সে তো চায়নি রামশাকে সন্দেহ করতে, এই কারণেই কি রাগ করলো সে? সবার মতন দায়ী করছে সে লিয়ানাকেও। শাবাবের চোখে আবারও একই দৃশ্য ভেসে উঠেছে। গাড়ির গতির সাথে সামনে বেঁধে রাখা মেয়েটি ধীরে ধীরে উধাও হয়ে গেল। কি করছো শাবাব? সামনে তাকে এই গাড়ি চালাও। মির্জার গলের আওয়াজে সামনে চেয়ে গাড়ির নিয়ন্ত্রণ কষে ধরল। কিছু সময়ের জন্য বিহব্বল হয়ে পড়েছিল। মন মস্তিষ্ক সচল হয়। সাই সাই করে ছুটে চলল চট্টগ্রামের উদ্দেশ্যে। শাবাবের সবটাই যেন গভীরভাবে লক্ষ্য করে সাইফার। বোকার মতন দেখাচ্ছে এক শাবাবকে। মুখখানা ফ্যাকাশে, কপাল কুঁচকে নিজেকে পূর্বের ন্যায় দেখানোর চেষ্টা ধরা পড়েছে সাইফার দৃষ্টিতে। সাইফা ঘুরে রামশার দিকে চাইল। মেয়েটির মুখটাও থমথমে। কে যেন অন্য গাড়িতে রবিনের কি খবর। বেশি বার বাড়তে না করেছিলাম, রেস্ট দেওয়ার সময় দিয়েছিলাম তোদের, কিন্তু তোরা চাস আমি আবারও খুনের খেলায় মেতে উঠি। ধৈর্য শক্তি নেই তোদের না? আমার কথার এদিক ওদিক হবে না ইন্সপেক্টর। নিজেদের জীবন আর অন্যদের জীবনের মায়া কর, হয়তো অপেক্ষা কর, নয়তো। এক হাতে আরও হুমকি ভরা একটি চিঠি, অন্যদিকে সিসিটিভি ফুটেজ। একজন ডেলিভারি বয়সে দারোয়ানের নিকট তাদের উদ্দেশ্যে এই চিঠি দিয়ে যায়। শাবাব সাইফা আর ফাহাদের দিকে চাইল। উদ্ভট হেসে বলল, আপনাদের কি আমার হাত জোর করে অনুরোধ করতে হবে এখন? জানেন না কি করবেন এখন? তরতর করে ইয়েস স্যার বলে দুজনে বেরিয়ে পড়ে। এতক্ষণ শাবাব ছিল পৃথিবীর সবচেয়ে নীরব ব্যক্তি। বুড়োর বাতাস লাগতেই সিনিয়র ভাব এসে গেছে তার মধ্যে, যা সবসময় থাকে। বুলেটের মতো এক একটা কথা ছুড়ে। তার তো বন্দুকেরও প্রয়োজন নেই। এসব ভাবতে ভাবতেই দারোয়ানের কাছ থেকে তথ্য নিয়ে চলে যায় ডেলিভারি ম্যানকে খুঁজতে। অন্যদিকে শাবাব রবিনের দিকে চেয়ে সকলকে চমকে দিয়ে বলল, আমি জানি আপনার মানসিক অবস্থা ঠিক নেই, কিন্তু আশা করি কেসের প্রভাব পড়বে না। শাবাবকে এত সুন্দর করে কথা বলতে দেখে রবিনও রীতিমতো অবাক। মির্জা চোখ গোল গোল করে চেয়ে আছে। রবিন বলল, অবশ্যই। আরেকটা বিষয় হচ্ছে, আমি গেস করছি জোহান আমাদের দিকে নজর রেখেছে। মির্জা বলল, কানেকশন অন্যদিকে আছে আমার মনে হয়। এর পিছনে জাহিন আর ওর মায়ের হাত নেই তো? আমরা রামশাকে এক্ষেত্রে সন্দেহের তালিকায় ফেলতে পারি না। সে আমাদের নজরদারিতে, তার ফোন আমাদের কাছে। সাইফা ছিল 24 ঘন্টা তাদের সাথে। আমার যতদূর মনে হচ্ছে জোবান তার বোনের মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। কোনো না কোনোভাবে আমাদের জিজ্ঞাসাবাদের কথা জেনে আমাদের এই চিঠি পাঠিয়েছে আমাদের। কথা সেখানেই থেকে যাচ্ছে যে যদি সে বোনের মৃত্যুর প্রতিশোধ নিত তাহলে সবার আগে প্রফেসরকে মারত, বাকিরা কেন? রবিনের কথার উত্তর স্বরূপ শাবাব বলল, এর উত্তর তো জোভান ডিসুজাই দিবেন, আর নয়তো মানব ডিসুজা। রবিন প্রশ্ন করল, আমরা কি আবার যাব খুলনা? আমার গাট ফিলিং বলছে শ্যামলী ডিসুজা আর জাহিন ডিসুজার সাথে জোভানের এখনো যোগাযোগ আছে। মির্জা বলল, না, যদি থেকে থাকে যোগাযোগ, আমরা আবার তদন্ত করতে গেলে কোনো না কোনোভাবে জেনে যাবে জোভান। আমাদের হাতে পোক্ত প্রমাণও নেই, হয়তো আরো কিছু অপরাধ ঘটতে পারে। শাবাব বলল, মাঝে মধ্যে অপরাধীর কথা মেনে নেওয়াও বুদ্ধিমানের কাজ। সেদিন ভুক্তভোগী মেয়েদের বাড়ি গিয়ে তাদের পাওয়া যায়নি। আজ আরও একবার যাবে সাইফা এবং ফাহাদ একত্রে ডেলিভারি ম্যানের খোঁজ নেয়। জানতে পারে তাদের কাছে জোহান নামের একজন এসে চিঠির খাম দিয়ে গিয়েছিল। সন্দেহ প্রখর হয় তার দেওয়া ঠিকানা ভুল। হতাশ হয়ে পা বাড়ালো মেয়েটির বাড়ির দিকে। আজ ভাগ্য সাথে ছিল, গিয়েই দেখলো তারা বাড়িতে আছেন। নিজেদের পরিচয় দিয়ে ভেতরে প্রবেশ করে। বাড়ি ঘরের অবস্থা পর্যবেক্ষণ করে বুঝলো নিম্নবিত্ত পরিবার। ভুক্তভোগী মেয়েটির নাম আশা। সাইফা তাকে আর তার বাবা মাকে সামনে বসিয়ে নরম গলায় বলল, ভয়ের কোনো কারণ নেই, শুধু কিছু প্রশ্ন করব আর আপনারা উত্তর দেবেন, এতে কোনো ঝুঁকি নেই। আশা বলল, জি। তোমার সাথে তুমি এবং তোমার পরিবার একজনের নামে মামলা করেছিলে আজ থেকে 7 বছর আগে।
তার ঠিক 1 মাস পরই কেন মামলা তুলে নিলে? আশা অবাক হয়। তারা 7 মাস আগের ঘটনা আবারও টেনে আনছে। নিজেকে বাবা মায়ের সামনে অপরাধী মনে হচ্ছে। তারা দুজনও নতচক্ষু। আশা বলল, প্লিজ আপনারা সেই ঘটনা টেনে আনবেন না। খুব কষ্টে বেঁচে আছি এই সমাজে। রিল্যাক্স আশা, আমরা এই কেস ঘাটাঘাটি করছি না, কিন্তু তোমার দেয়া কিছু তথ্য আমাদের অনেক সাহায্য করবে। কেমন সাহায্য? সেটা তোমার না জানলেও চলবে। তোমার সাথে জড়িত নয় এটা, কিন্তু এই উত্তরটা দাও, কেন তোমরা কেস সরিয়ে নিলে? আশা দীর্ঘশ্বাস ফেলে বলল, অনবরত হুমকি আসতে থাকে, সাথে টাকার অভাবে কোনো লয়ার হায়ার করতে পারেনি, আমাদের কোনো রকমের সাহায্য করা হয়নি। সাইফা তাড়াহুড়া করে প্রশ্ন করল, কেমন হুমকি? তার বিপক্ষে কোন লয়ার ছিল? আশার বাবা ভারী গলায় বলে উঠলেন, যদি মামলা তুমি না নেই তাহলে আমার মেয়েকে মেরে ফেলার হুমকি। আর লায়ার এর নাম আমার জানি না, তবে সে খুব ভালো মনের লায়ার। আচ্ছা সেটা আমরা পারবো বের করতে। আপনাদের যে হুমকি দেওয়া হয়েছে সেটা জানাননি কেন পুলিশকে? পুলিশকে জানালে আরো বিপদ হতো। আরও টুকটাক ইনফরমেশন নিয়ে বেরিয়ে পড়েছে ফাহাদ আর সাইফা লয়ারের ইনফরমেশন নিতে। নাম জানা যায় নাহিদ শেখ, যিনি আপাতত দেশের বাইরে অবস্থান করছেন। আরও কিছু তথ্য পাওয়া গেল, বেশিরভাগ কেস যেগুলো জিতে যায় আসামি পক্ষ সবটাই তিনি লড়েছেন। সাইফার বুঝতে বাকি রইল না ঘটনা কি। সবার পেছনেই কেউ না কেউ আছে। সাহায্যকারী হিসেবে 3 দিন কেটেছে চোখের পলকে। এদিক ওদিক দৌড়ে ক্লান্তি দেখা মিলছে না কারো মুখেই। সবাই তৈরি ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। লম্বা পথ, সাথে কড়া নজরে রাখা রামসাও আছে। এক একজন টিম মেম্বারকে তাদের বাসস্থানের অনেকটা দূর থেকে নেওয়া হয়। সকলেই আলাদা আলাদা হয়ে একই সাথে যুক্ত হয়। রাতের আধারে একটি গাড়ি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। গাড়িটাও সাধারণ, আর জিপ নেয়নি। কোনোভাবে রিস্ক নেওয়া যাবে না। বুড়োতে আবির মির্জা আছে। রবিন আজ অনেকদিন পর নিজের শহরের দিকে রওনা হচ্ছে। সাথে এক বিশেষ পরিচিত মানুষ থাকলে অপরিচিতদের মতন ব্যবহার তার। তবে অন্তরের অন্তঃস্থলে একটাই চাওয়া, কোনোভাবে যেন রামসা অপরাধের সাথে জড়িত না থাকে। সকাল 8টায় ঢাকা এসে হাজির হলো পুরো টিম। দাঁড়িয়ে আছে রামসাদের বাড়ি থেকে কিছু দূরত্বে। শাবাব বলল, বাড়ি গিয়ে দেখেন আপনার বাবা এসেছে কিনা। আমাদের সাথে কানেক্টেড থাকবেন সবসময়। 1 সেকেন্ডের জন্য লাইন বিচ্ছিন্ন যেন না হয়। আর হ্যাঁ, সুযোগ বুঝে আমাদের বলবেন, আমরা আশেপাশে আছি। রামসা শাবাবের সব কথা মনোযোগ দিয়ে শুনেছে। এক পলক রবিনের দিকে চেয়ে নেমে পড়ল গাড়ি থেকে। ভারী লাগেজ টেনে নিয়ে বাড়ির দিকে চলে গেছে। ঘণ্টাখানেক পার হলো রামসার। কানের ইয়ারবাডসে মায়ের সাথে আলোপন শোনা যাচ্ছে। রামসা তার বাবার কথা জানতে চাইলে সে জানায় বাংলাদেশে সকাল 10টায় ল্যান্ড করবেন। এখনো 2 ঘন্টা বাকি। রবিন গাড়িতে বলে উঠল, অনেক সময় বাকি, আমার বাড়িতে চলুন, 5 মিনিটের রাস্তা। শাবাব প্রশ্ন করলো, আমরা চলে গেলে যদি কিছু ঘটে এখানে? আপনারা ফ্রেশ হয়ে চলে আসবেন, আর রোডের সিসিটিভি ফুটেজ চেক করতে থাকলেই তো হয়। আসুন। এরিক রেজারিও এর সাথে প্রথম সাক্ষাৎ শাবাবের। লোকটাকে মনে মনে ভীষণ মানে শাবাব, তবে হাত মেলালে খুব স্বাভাবিকভাবেই। তার মতে যাকে যত দাম দেওয়া হবে সে তার মূল্য তত বৃদ্ধি করবে। রবিন এই এরিয়ার সিসিটিভি ফুটেজ এর অ্যাক্সেস নিয়ে নিজেদের ল্যাপটপে অন করলো। সাইফা বসে বসে চেক করছে প্রত্যেকটা চলাচল করা মানুষের অ্যাক্টিভিটি। কেস সম্পর্কে আলোচনায় মগ্ন শাবাব, রবিন। ফাহাদ আর সাইফা তাদের আলোচনার মধ্যে থাকলেও অন্য হাতে কাজ সামলাচ্ছে বটে। ঘণ্টাখানেক এখানেই পার করে দেওয়ার পর মানব ডিসুজাকে গাড়ি থেকে নামতে দেখা যায়। সাইফা বলল, স্যার, মানব ডিসুজা এসে গেছেন। এক মুহূর্ত সময় ব্যয় করেনি, গাড়ি দেখেই বেরিয়েছে। রামসার সাথে আবার যোগাযোগ করলো। রামসা বলে, আধ ঘন্টার মধ্যে আপনারা আসুন। শাবাব উত্তরে কিছু বলল না। বিচক্ষণ চোখ গেড়ে আছে রামসাদের বাড়ির দিকে, যেন পুরো নকশাটা মুখস্থ করে ফেলেছে। সময় পেরিয়ে আধ ঘন্টা। রামসা তাদের আসতে বলে। দ্রুত পায়ে হেঁটে দোতলায় রামসাদের খোলা দরজার সামনে দাঁড়াতে খানিকটা ভরকে ওঠেন মানব ডিসুজা। প্রশ্ন করেন, কে আপনারা? ওনারা সিআইডির লোক। রামসা পেছন থেকে জবাব দেয়। মেয়ের দিকে ঘুরে চাইলেন মানব ডিসুজা। একদিকে সিআইডি, অন্যদিকে মেয়ে। হিসাব মেলাচ্ছে। প্রশ্ন জাগছে মনে, কেন এসেছেন তারা এখানে? লোপার ডিসুজারও একই অবস্থা। শাবাব ও রবিন ভেতরে আসে রামসার অনুমতিতে। মানব ডিসুজাকে সামনে বসিয়ে শাবাব প্রশ্ন ছুড়ে, জোভান আপনার আর শ্যামল ডিসুজার ছেলে?
মানব ডিসুজা নিচু গলায় জবাব দিলেন, জি। আসুন শুরু থেকে শুরু করি। শ্যামলী ডিসুজাকে না জানিয়ে বড় ছেলেকে নিয়ে পালালেন কেন? আকস্মিক মানব ডিসুজা চোখ তুলে তাকান, সারা মুখে আশ্চর্য। উত্তরে বললেন, পালিয়েছি মানে? আমি কেন পালাবো? আমার সাথে শ্যামলীর মিউচুয়াল ডিভোর্স হয়েছে, জোভানের কাস্টাডি আমি পেয়েছি, আর যারা আর জাহির এর শ্যামলী। মানব ডিসুজার এমন কথায় রবিন শাবাব উভয়ই অবাক। শ্যামলী ডিসুজার ভাষ্যমতে তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছে তার ছেলেকে নিয়ে, ডিভোর্সের কোনো কথা বলেনি, ছেলের খোঁজ করেও তিনি পাননি। রবিন প্রশ্ন ছুড়ে মানব ডিসুজার দিকে বলে, ডকুমেন্ট আছে? মানব ডিসুজা জবাব দিলেন, আছে, আমাকে সময় দিতে নিয়ে এসেছি। মানব ডিসুজা উঠে গেলেন, ঘরের আলমারি থেকে এক একটা ফাইল বের করে তাদের ডিভোর্স আর তাদের জোভানের কাস্টাডিয়ার ফাইল খুঁজে 10 মিনিটের মধ্যে ফিরে আসেন। সবটা নির্দ্বিধায় রাখলেন অফিসারদের সামনে। শাবাব আর রবিন উভয় ফাইল মনোযোগ সহকারে চেক করছে। এখানে শ্যামলী ডিসুজার বলা মিথ্যে আর মানব ডিসুজার সত্যটা স্পষ্ট। আপনাদের ডিভোর্সের কারণ? মানব ডিসুজা হতাশ গলায় বলতে লাগলেন, কারণটা ব্যক্তিগত, পারিবারিক কলহ। আমি শান্তিতে ছিলাম না ওই নারীর সাথে। 2-1 দিন পর পর আমাদের মধ্যে ঝগড়া হতো, যে কোনো ছোটখাটো বিষয় নিয়ে। এমন কোনো বড় কারণ ছিল না। যারা আর জাহিন তখন ছোট, আর কোনো বড় কারণ নেই আমাদের ডিভোর্সের। আমরা তখন বুঝতে পারি সম্পর্কের তিতকটা এসেছে, পুড়েছে, দুজনের মিলে সিদ্ধান্ত নেই আমরা আলাদা হয়ে যাব। 3 মাস সময় দেওয়া হয়। আমরা সেই সময়ে চেষ্টা করেছি সব ঠিক করার, সম্ভব হয়নি। শাবাব সরাসরি বলে উঠল, আপনার কথাগুলো আমরা কেন বিশ্বাস করব? মানব ডিসুজা বললেন, না করাটাই স্বাভাবিক, কারণ পুরুষের মানসিক চাপ না সমাজ বুঝবে না আইন। নারীদের জন্য সমস্ত পথ উন্মুক্ত, পুরুষের জন্য নেই। আমি আমার একটা সন্তানের জন্য লড়েছি, মাসে মাসে বাকি সন্তানের জন্য টাকা পাঠাই, তাদের সাথে দেখা করতাম, কিন্তু সেটাও বন্ধ হয় 3 বছর আগে। কেন? রবিন জানতে চাইল। সেখানে গেলে শ্যামলীর ব্যবহার আমাকে কষ্ট দিত। আমার মেয়েকে আর ছেলেকে সম্পূর্ণ আমার থেকে সরিয়ে ফেলেছিল। তারা চাইতো না আমি মুখ দেখাতে। দুজনে 2 রকমের কথার মধ্যে এখনো একটা কিন্তু রয়ে যাচ্ছে, কে সত্য বলছে আর কে মিথ্যে। তবে কিছু অংশে শ্যামলী ডিসুজার মিথ্যে প্রমাণিত ডকুমেন্টের মাধ্যমে প্রতি মাসের খরচ পাঠানোর হিসেবটাও এখানেই আছে। 18 বছর অবধি তার ব্যয়ভার বহন করতে হবে। শাবাব বলল, ওকে, এবার আসল কথায় আসি। আপনার ছেলে জোভান, সে যে খুনের খেলায় মেতেছে আপনি জানেন? অবশ্যই জানেন মিস্টার ডিসুজা। নিচু গলায় জবাব এলো, আমার ছেলে একজন অপরাধীতে পরিণত হয়েছে, এটা আমি জেনেছি। যেদিন থেকে আমার হুমকি ভরা চিঠি দিত থাকে, আমি তাকে তার ভালো ভবিষ্যতের জন্য মায়ের উস্কানি থেকে দূরে রাখার জন্য সুইডেনে পাঠিয়ে দেই। আমার বন্ধুর কাছে গিয়ে সে আমার সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে। বন্ধুর ফোনে ফোন করতাম, জানতাম ওর খবর। একদিন হঠাৎ জানতে পারি ওর বাড়ি থেকে টাকা আর অনেক দামি জিনিস নিয়ে পালিয়ে গেছে সে। আমার বন্ধু পুলিশে খবর করতে চাইলে আমি তার কাছে হাতজোড় করি, তাকে বলি তার ক্ষতিপূরণ আমি দেব। সেখানে পুলিশের কাছে ধরা পড়লে ওর জীবন শেষ হয়ে যেত। শাবাব ঠোঁট কামড়ে হাসল, যেন কোনো কৌতুক বলেছে মানব ডিসুজা। ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, সে তো নিজের জীবন নিজে নষ্ট করেছে, আর বাকি যতটুকু আছে সেটা আমরা নষ্ট করব, জেলের বাতাস খাইয়ে। সন্তান যত বড় অপরাধীই হোক না কেন, বাবা মায়ের মনের কোনো এক কোনায় তাদের জন্য সহানুভূতি থেকেই যায়। চোখ ছলছল করে উঠল মানব ডিসুজার। নীরবতা কাটিয়ে রবিন বলে, তারপর কি হয়েছে? এক হাতে চোখ মুছে মানব ডিসুজা বললেন, 6 মাস পর জোভান আমার সাথে যোগাযোগ করে। সে সম্পূর্ণ ড্রাঙ্ক ছিল, আমাকে কি করতে যেন আজে বাজে বকছিল, অকথ্য ভাষায় গালিগালাজ করছে। তারপর বলেছে ধ্বংসস্ত্র যাব আমি। আমার মস্তিষ্কে সম্পূর্ণ ব্যবহার করেছি। আরও বলেছে সে আমাকে ছাড়বে না। রামসা বাবার হাতটা শক্ত করে ধরে রেখেছে। লোপা ডিসুজা আজ নতুন করে অনেক কিছুই জানছেন জোভান সম্পর্কে। রামসা বলল,
ভাইয়া ছোটবেলা থেকেই জেদি ছিল। আমি তখন ছোট, আমাকে গলা চেপে ধরতো মাঝে মধ্যে। সামনে রাখা পানির গ্লাস থেকে পানি পান করেন মানব ডিসুজা, তারপর বলতে লাগলেন, আমি তাকে আমার কাছে রেখেছিলাম। যখন তার জেদ সীমা ছাড়িয়ে যায় তখন ভেবেছিলাম পরিবার থেকে দূরে থেকে বুঝতে শিখবে। একবার কাছের দিকে মনোযোগী হয়ে গেলে জেদ আপনা আপনি কমে যাবে। এটাতেও নিয়ম, দায়িত্ব কাঁধে পড়লে ছেলেরা শুধরে যায়। কিন্তু আমার ছেলে অপরাধী হয়ে উঠল। আমাকে ফোন করে বলে আমি মানুষের প্রাণ পিপাসু হয়ে উঠেছি, কত মানুষের প্রাণ নিলাম, এখন ইচ্ছে হচ্ছে নিজের বাবাকেও শেষ করে দেই। রামসা উঠে যায়, হুমকি ভরা চিঠিগুলো তুলে রেখেছিল নিয়ে এসে সরাসরি শক্ত মুখে রবিনের সামনে ধরে। রবিন এক পলক রামসা দিকে চেয়ে চিঠিগুলো নিল, এক একটা পড়ে পরে শাবাবের কাছে হস্তান্তর করছে। পরে আপনি কোনো পদক্ষেপ নিয়েছেন? শাবাব প্রশ্ন করল। বাবা হিসাবে বোঝাতে চেয়েছি, ফিরে আসতে বলেছি আমার কাছে, সে আসেনি। উল্টো আমার আর আমার পরিবারের জানের দুশ্মন হয়ে উঠেছে। শেষ চিঠি দিয়ে সে সুইডেনে চলে যায়। আমি এই সব নিতে পারছিলাম না, তাই আমি রওনা হই সুইডেনের উদ্দেশ্যে। জি না মিস্টার ডিসুজা, সে দেশেই আছে, বোকা বানিয়েছে আপনাকে। আমি সেদিন রামসার কথা বিশ্বাস করিনি, চিন্তায় পড়ে ফিরে এসেছি। আপনি জানেন আপনার ছেলে কোথায় থাকতে পারে? আমি জানি না। আপনিও জড়িত নয় তো এসবে? মানব ডিসুজা বললেন, যত রকমের তদন্ত করতে চান করুন, আমি দরকার পড়লে কোঅপারেট করব। যদি আমার বিরুদ্ধে তিল পরিমাণ কোনো প্রমাণ পান, আমি নিজেকে আপনাদের হাতে তুলে দিতে রাজি। তবে হ্যাঁ, এতটুকু বলবো, আপনি শ্যামলীর কাছে খোঁজ নিন, হয়তো জোভানের খোঁজ পেতে পারেন। বাবা ভক্ত মায়ের দলে চলে গিয়েছিল একমাত্র উস্কানির ফলে। শাবাব আর রবিন উঠে দাঁড়ালো, সবটাই শুনেছে বুঝেছে। জট অনেকটা খুললেও জোভানকে পাকড়াও করা এখন মুখ্য কাজ। শাবাব বলল, থ্যাঙ্কস মিস্টার ডিসুজা, তবে হ্যাঁ, নজরে নজরে আছেন আপনারও, ব্যাপারটা যেন মাথায় থাকে। আসি। জোভানের একটি ছবি নিয়ে বেরিয়ে পড়ে শাবাব আর রবিন। তাদের পিছু পিছু নিচ অব্দি গিয়েছে রামসা। শাবাব লক্ষ্য করল সেটা, মুখ দেখে বোঝা গেল হয়তো রবিনকে কিছু বলতে চায়। পকেটে হাত গুজে সরে দাঁড়ালো শাবাব, কারো ব্যক্তিগত বিষয়ে বাধা হয়ে দাঁড়িয়ে থাকার কোনো ইচ্ছে তার নেই। রামসা রবিনের চোখে চোখ রেখে রূঢ় গলায় বলল, আমি আর আমার পরিবার অপরাধী নই মিস্টার রোজারিও। আর হ্যাঁ, যেখানে বিশ্বাস নেই সেখানে সম্পর্ক থাকার কোনো মানে হয় না। এয়ারপোর্ট থেকে আরও একজনকে ঘাট ধরে আনার পরিকল্পনা। উকিল সাহেব ট্রিক থেকে ফিরেছেন, আইনের লোক সে, অথচ এত এত বিলাসবহুল জীবনযাপন থেকে হতবাক না হয়ে পারছে না শাবাব। সাইফার তথ্যে জানা গেছে আজই নাহিদ শেখ দেশে ফিরেছেন। সে এতদিন বিপক্ষ দল হয়ে কেস লড়ে গেছেন, মিথ্যেকে সাজিয়েছেন সত্য হিসেবে। এয়ারপোর্টে ফাঁদ পেতে বসে থাকা অপরাধ তদন্ত বিভাগের টিম আর পুলিশ কর্মকর্তা এরিক রোজারিও এর রেফারেন্স হিসেবে তারাই পদক্ষেপে এগোতে সক্ষম হয়। এয়ারপোর্টে সাধারণ মানুষের মতন হেঁটে চলা শাবাব চমকে দিল নাহিদকে। কাঁধে হাত রেখে বন্ধুর মতন পাশে দাঁড়িয়েছে। বিরক্ত হয়ে নাহিদ শাবাবের দিকে চেয়ে বলে, কে আপনি? এভাবে ধরে আছেন কেন আমাকে? শাবাব বোকার মতন মুখ করে প্রশ্ন করল, আহা, চেনেননি? আপনার কাছের এলাকার লোক আমি। হোয়াট ননসেন্স, সরে দাঁড়ান বলছি। SI শাবাব, অপরাধ তদন্ত বিভাগ, চট্টগ্রাম। নাহিদের মুখে তেমন কোনো পরিবর্তন আসেনি। পরিচয় জেনে স্বাভাবিকভাবেই বলল, আমাকে দিয়ে কি কাজ? কাজ তো আপনিই করেছেন, তারপর ধামাচাপা দিয়েছেন। রবিন এগিয়ে এসে বলল, আর আমরা এই ধামাচাপা পড়া কাজকে পুনরুদ্ধার করতে এসেছি। নিজের বিরক্তি আর রাগ দুটোই তীব্র মাত্রায় দেখাতে শুরু করে নাহিদ। কেউই তোয়াক্কা করল না, তুলে নিয়ে গেছে ঢাকা বুড়োতে। শাবাব কোনো দেরি না করে প্রশ্ন করল, মিথ্যা কেস লড়েছেন, প্রত্যেকটা কেস আপনি লড়েছেন আর জিতেছেন। ভুক্তভোগী মেয়েদের হুমকি দিয়েছেন, তারপর তারা কেস থেকে সরে গেছে। সব প্রমাণ মিথ্যা তৈরি করে অপরাধীকে জিতিয়ে দিয়েছেন। কেন মিস্টার নাহিদ বলুন তো? নাহিদ তেজি গলায় বলল, মাথা খারাপ আপনাদের? ওই মেয়েগুলোই খারাপ ছিল, নষ্ট মেয়ে, টাকা খাওয়ার ধান্দায় মিথ্যে কেস করেছে। রবিন বলল, রিয়েলি মিস্টার নাহিদ, একজন উকিলের মুখের ভাষা এমন? তো কেমন হবে? কেস লড়তে লড়তে জবান ধারালো হয়ে গেছে, আমার দোষ কি? শাবাব বারে বারে মাথা ঠান্ডা রাখার চেষ্টায় নিজেকে কাবুতে রাখলো। যতই হোক সে একজন উকিল, তার কথার মধ্যে থাকবে নানা ছল। রবিন প্রশ্ন করে, আপনাকে কে লড়তে বলেছে কেস?
কে বলবে? আর যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারাই বলছে। তুচ্ছ হেসে রবিন বলল, অবশ্যই সব কেসে আপনার নামটা কাকতালীয় না, কখনোই শহরে কখনো অন্য শহরে। সিন্ডিকেট তো অবশ্যই আগে আচ্ছা, হয়তো যদি প্রমাণ করতে পারেন তাহলে করেন। আয়েশি ভঙ্গিতে পিঠ এলায় নাহিদ শেখ। রক্ত টকবাক করছে শাবাবের। অপরাধের সাথে যুক্ত থেকেও এই লোকটার মধ্যে কোনো অনুশোচনা নেই। দেশের অপরাধকে প্রমাণ করে শাস্তি দেওয়ার পরবর্তী অপরাধকে আশকারা দিচ্ছে। তর্জনী আঙ্গুল দেখিয়ে শাবাব বলে ওঠে, প্রমাণ পাবো না এটাও ভাবছেন আপনি? আপনার পেছনে যে মাস্টার মাইন্ড আছে তাকে পেয়েছি, আপনি পালিয়ে বেড়াবেন ভাবছেন? গো অ্যাহেড ইন্সপেক্টর। রবিন কড়া গলায় জবাব দেয়, উই উইল। আমাকে অযথা এখানে এনে জিজ্ঞাসাবাদ করছেন। আপনাদের বিরুদ্ধে মামলা দিলে কেমন হয়? হ্যাঁ, রবিন আবার বলে উঠল, চেষ্টা করে দেখুন। চ্যালেঞ্জ করছেন? বিরাট ক্ষতি হয়ে যাবে কিন্তু। আমার কেস আমি নিজেই লড়বো আপনাদের বিরুদ্ধে, ঠিক আছে? আমার অভিজ্ঞতা সম্পর্কে উকিল মহলে জেনে নেবেন। ভালো থেকে ভালো, খারাপ কেস মানে আমার হাতে ধুলো বরাবর। নিহাতি কোনো প্রমাণ নেই তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আনাম নামধারী জোভানকে ধরতে হবে। তারপরে সমস্ত রহস্যের জট খুলবে। জিজ্ঞাসাবাদের অনুমতি থাকলেও আটকে রাখার অনুমতি নেই। অগত্যা ছেড়ে দিল তাকে। যাওয়ার পূর্বে নাহিদ শেখ বলল, আমরা কিন্তু কিছু নিয়ে দিয়ে ঝামেলা শেষ করতে পারি, কি বলেন এসআই সাহেব? মাথাটা ফেটে পড়ছে রাগে। সংযত থাকা কিছুতেই সম্ভব হচ্ছে না। এখানে একটা ভুল স্টেপ তাদেরকে আরও পেছনে ঠেলে দিবে। সাইফা দরজা খুলে দিয়ে বুঝিয়ে দিল নাহিদকে তার জন্য স্থান ত্যাগ করাই ভালো। নাহিদ হাসতে হাসতে চলে যায়, দেয়ালে ঘুষি দিয়ে নিজের মেজাজ ঠান্ডা করার চেষ্টায়। দাঁতে দাঁত চেপে বলে উঠল, যেদিন প্রমাণ সহ হাতে নাতে ধরবো সেদিন ওকে বোঝাবো ঘুষ কত প্রকার আর কি কি। হাত বেয়ে রক্ত পড়ছে। জেদের বসে অনেক জোরে হাত মেরেছে দেয়ালে। সাইফার চোখে পড়তেই দৌড়ে যায় সে। অন্য একজন অফিসার থেকে ফার্স্ট এইড বক্স চেয়ে নিয়ে আসলো। ভীতমুখে শাবাবের অগ্নিচক্ষুর সামনে দাঁড়ালো। মিনমিনে গলায় বলল, স্যার রক্ত পড়ছে। দীর্ঘশ্বাস ফেলে ফার্স্ট এইড বক্সটা সাইফার হাত থেকে নিয়ে টেবিলে রাখে। চেয়ারে বসে এক হাতে ব্যান্ডেজ করার চেষ্টা করছে। সাইফা আবার এসে বলল, একা পারবেন না স্যার, আমি নেই, প্রমিস আপনার গায়ে স্পর্শ লাগবে না। হাত জাড়া দেয় শাবাব। ফার্স্ট এইড বক্স দূরে সরিয়ে হাত রাখলো টেবিলে। সাইফা চেয়ার টেনে বসেছে, বেশ খানিকটা দূরত্ব নিয়ে। ভয়টা এখনো কমেনি। মৃদুকম্পিত হাতে ব্যান্ডেজ করে দিতে লাগলো, খুব সাবধানে। তার হাতের স্পর্শে না আবার শাবাবের হাত ক্ষয় হয়ে যায়, নারীর স্পর্শে বিগলিত না হয়। রবিন আর রামশা ফের মুখোমুখি দাঁড়িয়ে। আবার চট্টগ্রাম ফিরতে হবে। যাওয়ার পূর্বে একটা শেষ সাক্ষাতের ইচ্ছে পোষণ করেছে রামশা। হৃদয়টা ওজনদায়ক মনে হচ্ছে বেশ। অস্থিরতায় ভরপুর, অথচ মুখপৃষ্ঠ অত্যন্ত স্বাভাবিক। রামশাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে যাচ্ছে রবিন অনেক সময় যাবৎ। দায়িত্ব আর ভালোবাসা দুটোর মধ্যে বিশাল একটা দেয়াল আছে, যা খালি চোখে দেখা যায় না। রবিন বলে উঠল, আইনের চোখে সবাই সমান, কথাটি শুনেছ অবশ্যই। রামশা ঠোঁট বেঁকিয়ে হাসে, বলে, জানি, কিন্তু আমাকে অপরাধীর মতন কাঠগড়ায় দাঁড় না করিয়ে আলাদাভাবে প্রশ্ন করতে। আমার প্রতি ভরসা নেই, উত্তর দিতাম না আমি? তুমি নিজে থেকে চাইলেই আমাকে বলতে পারতে। ভয় পেয়ে গিয়েছিলাম আমি। ভেবেছিলাম আমার বাবাও যদি এই কাজে জড়িত থাকে। তোমার বাবা একটা অপরাধী পরিবারের মেয়ের সাথে কোনোদিন বিয়ে দেবে না তোমাকে। অন্যদিকে চেয়ে বলল রামশা। বুড়োর নিচে এসেছে অনেকক্ষণ হলো। একটা বারের জন্য মুখ ফিরে চায়নি রবিনের দিকে। আমি আমার কাজ করছি রামশা। ঠিক একই প্রশ্ন আমাকে বিশ্বাস করে তোমার ভয়ের কারণটা জানিয়ে দিতে পারতে। তুমি আমাকে বারবার বলো যাও বিয়ে করে নাও, এরপরও তোমাকে বলবো আমি? তাচ্ছিলের হাসি হেসে রবিন বলল, তাহলে আমাকে চেনোনি এখনো? আমার কথার ধাঁচ এত সময় পরও আন্দাজ করতে পারেনি। একে অপরকে দায়ী করতে করতে যাওয়ার পালা এসে গেছে। সাইফা এসে ডেকে নিয়ে গেল। লম্বা পথ, বৃষ্টির কারণে কোনো ফ্লাইট পায়নি। তাছাড়াও গাড়ি রেখে যাওয়া সম্ভব নয়। বিষাদগ্রস্ত হৃদয় নিয়ে বিদায় জানায় রামশাকে। জানে না সামনে কি অপেক্ষা করছে, ভবিষ্যতে কি ঘটতে চলেছে। সম্মুখে চাইলে সবটাই ঘন কুয়াশায় ঢাকা মনে হলো। লম্বাটে পথের অর্ধেকটা সময় পেরিয়ে গেছে। নিজের অজান্তেই চোখ বুজে ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছিল রবিন। পরপর বিশ্রাম নিয়ে এক একজন ড্রাইভ করছে। আকস্মিক চিন্তিত পরিবেশ সৃষ্টি হলো বদ্ধ গাড়ি জোরে। সাইফার অস্থির আওয়াজ বলে উঠল, স্যার। শাবাব বিপরীতে জানতে চায়, কি হয়েছে? মির্জা স্যার মেসেজ করেছেন, বললেন ব্যুরোতে আরও একটি চিঠি এসছে। সেখানে লেখা আর মাত্র 5 দিন। বি রেডি ফর 23rd সেপ্টেম্বর। শাবাব রেগে গিয়ে বলল,
তুমি এজেন্সিতে বলে আসুনি যে কেউ আমাদের জন্য চিঠি দিতে আসলে আমাদের তৎক্ষণাৎ ইনফর্ম করে? সাইফা জবাব দিল, করেছি স্যার, কিন্তু আজকের চিঠি অন্য এজেন্সি থেকে এসছে। বিশাল কোনো অঘটন ঘটাবে 23 সেপ্টেম্বর, সংকেত দিচ্ছে। শাবাব জোভানের ছবিটা বের করে নেয়, ফোনে ছবি তুলে নিল, সাইফাকে সেন্ড করেছে। আদেশ করলো তার ছবি সিক্রেটলি সব থানায় ছড়িয়ে দিতে। তাকে খোঁজা হচ্ছে, কোনোভাবে যেন আজ না করতে পারে জোভান। সাথেই কিছু সিক্রেট ইনফর্মারকে পাঠানো হলো। শান্ত আছে জোভান, কতদিন শান্ত থাকবে কে জানে। 5 দিনের আগে আগে তাকে হাতে নাতে পেয়ে গেলে হয়তো 23 সেপ্টেম্বরের অজানা ঝড় থামানো সম্ভব। অন্ধকারে লুকিয়েছিল রহস্য, হৃদয়ে ঘোরেছিল অজানা গভীর রাজ্য। কে ছিল মনের মৃত্যুদণ্ডের প্রতিপালক? এই অনুভূতি ভেঙে নেবে কোন অনুমান? নিশির অম্বর আজ ফকফকে পরিষ্কার, কালো মেঘেরা শশাঙ্কের চারিদিকে গোলাকৃতির মতন আচ্ছাদিত। তারার মেলা স্থির অম্বর জুড়ে চকচক করছে। সম্পূর্ণ আকাশ, চাঁদ, তারারা চেয়ে আছে নিচের ধরিত্রের দিকে। আগেই আন্দাজ করেছে তারা আজ কিছু ঘটতে চলেছে। 23 সেপ্টেম্বরের সন্ধ্যা এসেছে। ছাদ জুড়ে অপরাধীর জন্মদিনের আয়োজনের সাজসজ্জা অদ্ভুত। জরি সুতায় ঝুলানো মৃত মানুষগুলোর ছবি। টেবিলের উপর সুন্দর করে সাজিয়ে রেখেছে 3টি ইঞ্জেকশন। উঁচুতে ঝুলছে একজোড়া গাঢ় খয়েরি রঙের লম্বা জ্যাকেট। উঁচু বুট জুতোর তার ঠিক নিচে অবস্থান। বিশাল আকৃতির একটি ছবি ঝোলানো, যেখানে মুখোমুখি 2 জন দাঁড়িয়ে। কারোই মুখ স্পষ্ট নয়। পায়ের আওয়াজে আয়োজনে মগ্ন থাকা পুরুষটির ঠোঁটে পৈশাচিক হাসি ফোটে। শিকার আসছে তার নিজ পায়ে নিজের মৃত্যুর দিকে। পেছন থেকে এক নারী কণ্ঠ বলল, জীবন ভাই। নিজের নকল নামটা শুনতে ভালোই লাগে। পেছন ঘুরে চাইল জোভান। ঠান্ডা চুপচাপা শীতল সবুজ রাঙা চোখের চাহনির মেয়েটি দাঁড়িয়ে, নিরপরাধ তবে অপরাধী। এসব আয়োজন দেখে রীতিমতো চোখ গোল গোল হয়ে আছে তার। জোভান বলল, এসেছো আনাম? আনাম? শব্দ করে হেসে জোভান বলল, সরি লিয়ানা, শুভ জন্মদিন বোন। লিয়ানার মুখে হাসিটুকু ফুটল না। চারিদিকে অদ্ভুত আয়োজনগুলো দেখে আজ তার জন্মদিন, অথচ তার নিজেরও মনে পড়ছে না। গাঢ় খয়েরি রঙের লম্বা জ্যাকেটের দিকে চোখ গেল, পরপর বুট জুতোগুলোর দিকে। পাশে বড় ছবির একটা ফ্রেম টানানো। ফ্রেমটির দিকে ধীর পায়ে এগিয়ে যায় লিয়ানা। এক দৃষ্টিতে চেয়ে রইল। একই উচ্চতার 2 জন মানুষ, একই রকম পোশাকে, মুখ মোড়ানো কালো কাপড়ে, আপদমস্তক ঢাকা। অনেকক্ষণ চেয়ে থেকে মাথাটা চিনচিন করে উঠল লিয়ানার। চোখে ব্যথা শুরু হয়েছে। পেছন ঘুরে চায়, প্রশ্ন করে, এরা কারা জীবন ভাই? জোভান এগিয়ে আসে, হাসতে হাসতে থেমে গেল। রহস্যময় গলায় বলে উঠল, চিনছো না ইন্সপেক্টর লিয়ানা? দেখো তো, 2 জনকে এক দেখাচ্ছে। 2 জন এই সমাজে আলাদা আলাদাভাবে ছড়িয়ে গেলে কেউ ধরতে পারবে কে কোনটা? লিয়ানা বোকার মতন মাথা দুলিয়ে উত্তর দেয়, না, কিন্তু এরা কারা? ভারী গম্ভীর গলায় জোভান জবাব দেয়, তুমি আর আমি, আমার প্রতিচ্ছবি তুমি। কি বলছেন জীবন ভাই? প্রশ্নবিদ্ধ চোখে জানতে চায় লিয়ানা। জোভান লিয়ানার হাত শক্ত করে ধরল, টেনে নিয়ে গেল পাশের টেবিলের দিকে। সাজিয়ে রাখা 3টে ইঞ্জেকশন দেখিয়ে বলল, প্রথম ইঞ্জেকশন, যেটা একজন মানুষকে অত্যন্ত শক্তিশালী আর হিংস্র করে তোলে, অপরাধীর দিকে ভয়াবহভাবে আকর্ষণ করে। দ্বিতীয় ইঞ্জেকশন, যার ফলে মানুষকে খুব সহজেই হিপনোটাইজ করা সম্ভব। আর সে যদি হয় তোমার মতো সিজোফ্রেনিয়ার পেশেন্ট, তাহলে তো সোনায় সোহাগা। আর তৃতীয় ইঞ্জেকশনটা, সেই মানুষটির সব অপরাধ, সব হিংস্রতা, তার সাথে ঘটে যাওয়ার সমস্তটা এক রাত্রির ব্যবধানে মেমোরি থেকে মুছে ফেলতে সক্ষম। মাথা ঝিমঝিম করছে লিয়ানার। একটু আগে জোভানের দেওয়া জুস পান করেছে। এরপর থেকে অদ্ভুত লাগছে তার। মাথা ঘোরানো উপেক্ষা করেই হাত ছাড়িয়ে নিল নিজের। বলল, আমাকে এসব কেন বলছেন জীবন ভাই? আমার মাথা যন্ত্রণা করছে, আমি এইসব শুনতে চাই না। তেজি হয়ে উঠল জোভান। লিয়ানা ছোট ছোট চুল নিজের হাতের মুঠোয় নিয়ে নিল চট করে। লিয়ানা অবাক চোখে চেয়ে আছে জোভানের দিকে। বিশ্বস্ত মানুষের এমন ভয়ঙ্কর মুখ আগে কখনো দেখেনি। কি হলো তার? চুল ধরে লিয়ানাকে মৃত মানুষগুলোর ছবির কাছে নিয়ে গেল। প্রত্যেকটি মানুষকে দেখিয়ে বলতে লাগলো, তুই এদের প্রত্যেক জনের খুনি, নিজ হাতে খুন করেছিস সবাইকে। ঘুরে দেখ, এই জ্যাকেট, জুতো, এগুলো পরেই তো মেরেছিস সবাইকে। লিয়ানাকে অন্য প্রান্তে নিয়ে গিয়ে কার্মিকার গাছের বীজ দিয়ে তৈরি বিষটা দেখালো। আবারও বলল, এই বিষ মিশিয়েছিস তাদের খাবারে, আর জানিস এগুলো তুই কার ইশারায় করেছিস? চোখ বেয়ে জল ঝরছে লিয়ানার। অস্থির হয়ে উঠেছে। হৃৎপিণ্ড অনবরত ওঠানামা করতে লাগলো। কাতর গলায় বলল, জীবন ভাই, আপনি কি বলছেন এইসব? জীবন না, জোভান, জোভান ডিসুজা। আর তুই কে জানিস নাম?
যার হাতে 12 জন মানুষ খুন হয়েছে, তোকেই খুঁজছে পুলিশ। গলার জোর বাড়িয়ে লিয়ানা চেঁচিয়ে বলল। মিথ্যে বলছেন আপনি, কাউকে মারিনি আমি, আপনি মিথ্যে বলছেন। জোভান আরও জোর প্রয়োগ করে। দুর্বল হয়ে পড়ছে লিয়ানা, হাত পা কাঁপছে। জুসে মিশ্রিত ছিল ড্রাগ, দেহের শক্তি প্রয়োগ করতে চেয়েও পারল না। আনাম একজন অপরাধী, একজন সিরিয়াল কিলার। আপনি আমায় ব্যবহার করেছেন জীবন ভাই। জীবনের শেষবার একজনকে বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম আপনি অন্তত বাকিদের মতো হবেন না, কিন্তু আপনি। লিয়ানার গাল চেপে ধরল জোভান। পুরুষালী হাতে চাপে ব্যথায় কাতরে উঠতে শুরু করেছে। মুখ থেকে কোনো শব্দ বের হতে পারল না। হিংস্র গলায় জোভান বলল, দেখো আনাম, কি সুন্দর রাত, কি সুন্দর তারিখ। এক তোমার জন্মদিন, আর আজই তুমি এই পৃথিবী ত্যাগ করবে। গাড়ির গতিসীমা অতিক্রম করে যাচ্ছে। হৃৎপিণ্ডের অবস্থা বেগতিক। বিস্ফোরণ ঘটাবে ওঠানামা করতে করতে। শাবাবের হাতে স্টারিং। 3 ঘন্টা পূর্বে আমন্ত্রণ তারই একজন ইনফর্মার খবর দেয় জোভানকে দেখতে পেয়েছে। তখন থেকেই সকলে থমকে। সেই চিরচেনা আশ্রমে অনেকটা কাছাকাছি চলে এসেছে তারা। আর অল্প কিছুক্ষণ সকলের মুখে নীরবতা। এক একজন গাড়িতে বসে এক এক কথা ভাবছে। আশ্রমের ঠিকানা দিয়ে চিঠি আসার সাথে লিয়ানার সম্পর্ক নেই তো? থাকতেই পারে। যে যার মতন ধাঁধার সমাধান খুঁজতে লাগলো। শাবাবের মুখের দিকে তাকানো যাচ্ছে না। রাতের আধারে অতিরিক্ত গতিবেগে ছুটছে দুটো গাড়ি। লিয়ানা হাঁপিয়ে উঠছে ধস্তাধস্তিতে। জোর করে তাকে ইঞ্জেকশন দেওয়ার চেষ্টায় জোভান। লিয়ানা ফুফিয়ে ফুফিয়ে বলতে লাগলো, আমায় ছেড়ে দেন জীবন ভাই। চুপ, একদম চুপ। মনে নেই কি করেছিস? হ্যাঁ, যখন তুই অপরাধ তদন্ত বিভাগে ছিলি তখন আমারই একজন সহযোগীকে জেলের ভাত খাইয়েছিস। তাকে ছাড়াই দেশে আমি কত অসহায় জানিস? তোর জন্য আমি এমন ওষুধ তৈরি করেছি যেখানে তোর ভয়ঙ্কর রূপটা তুই ভুলে যাবি। মনে আছে তোর জীবনের কোনো ভুল? লিয়ানা প্রশ্ন করলো। কার কথা বলছেন আপনি? আমি কাকে শাস্তি দিয়েছি? ডক্টর আলাউদ্দিন, বেআইনি ওষুধ তৈরির দায়ে তুই ওকে জেলে ঢুকিয়েছিস। আমার সব প্ল্যান তোর জন্য ভেস্তে যেতে যেতে বেঁচে যায়। আমাকে মূর্খ ভেবেছিলি? হ্যাঁ, আমি বানাতে পারি ওষুধ। সুইডেনে ঘাস কেটেছি এত বছর। টলমল করা চোখ বড় বড় করে লিয়ানা প্রশ্ন করলো, আপনি জড়িত ছিলেন এসবে? জেনে কি করবি আনাম? তোকে লিয়ানা থেকে আনাম বানিয়েছি আমি। তোকে স্বাভাবিক থেকে অস্বাভাবিক বানিয়েছি আমি। আজ তোর মৃত্যু আমার হাতে। ছাদের এক কোণে দাঁড়িয়ে বন্দুক বের করে জোভান। রিলোড করে লিয়ানার কপাল বরাবর তাক করলো। ট্রিগারে হাত চেপে আছে। আচমকা নিজের পেশাগত শক্তি দেহে ফিরে এসেছে। শুট করার পূর্ব মুহূর্তে কৌশলে জোভানের হাত থেকে বন্দুক ছিনিয়ে নিল লিয়ানা। উল্টো তার দিকেই তাক করে ধরে। জোভান হেসে ওঠে। আরও একটি বন্দুক বের করে বলল, এবার কি করবি? লিয়ানা চোখ বুজে নিল। অনেকদিন পর ট্রিগারে চেপে জোভানের হাত বরাবর গুলি ছুড়েছে। গুলির আওয়াজে নিচে দাঁড়িয়ে থাকা মির্জা চমকে উঠল। দরজা ধাক্কা দিয়ে শাবাব, রবিন, সাইফা এবং ফাহাদ প্রবেশ করে। জমিনে পড়ে আছে জোবান, এখনো জ্ঞান আছে। অফিসার প্রত্যেকের হাতে বন্দুক তাক করা, ঠিক বরাবর লিয়ানার দিকে। লিয়ানার হাতে পিস্তল ও জোভানকে জমিনে পড়ে থাকতে দেখে রবিন বলল, ড্রপ ইউর গান লিয়ানা। লিয়ানা বন্দুক ফেলল না হাত থেকে। তার সম্মুখে 4 জন তার দিকে পিস্তল তাক করে আছে। অপরাধী ভাবছে তারাও তাকে। সর্বাঙ্গ কেঁপে উঠল। বিনা দোষে অপরাধী হয়ে এসেছে সারাটা জীবন। আজ হলে ক্ষতি কিসে? লিয়ানার কপাল বরাবর নিশানা শাবাবের। হাত কেঁপে উঠছে বারবার। দুর্বল অনুভব করছে। শির দ্বারা বের শিরশির অনুভূতি। কম্পিত গলায় বলল, লিয়ানা, নিজেকে সারেন্ডার করুন, আদারওয়াইজ আই উইল শুট। ছাদের একদম শেষ প্রান্তে স্তব্ধ দাঁড়িয়ে কল্পনা করছে সবকিছু। ছেড়ে চলে গেলে কেমন হয় সবকিছু। এই পৃথিবীতে সুখের সন্ধানে হেরে গেছে সে। মিথ্যে অপবাদ ঘাড়ে নিয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যু সুন্দর। কেন বইতে হবে পাপের বোঝা? সে কি সত্যিই পাপী? লিয়ানা আবারও বন্দুক তাক করে অফিসারদের দিকে। এক কদম পিছিয়ে ক্লান্ত গলায় বলে উঠল, আমি পরপরে সুখ খুঁজতে যাচ্ছি, যেখানে আমার সাথে অন্যায় হবে না। পৃথিবী আমায় জানবে একজন অপরাধী হিসেবে, যার কোনো অপরাধ নেই। রু কেঁপে ওঠে আরেক দফা শাবাবের। আগে কখনো বন্দুক তাক করে হাতের কম্পন অনুভব করেনি সে, আজ হচ্ছে। সামনে দাঁড়ানো মানুষটিকে চিনতে পারছে না। হৃদয় চাইছে না তাকে এখানে দেখতে। আরো নড়বড়ে হয়ে উঠল হাত। সাইফা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে জোভানের দিকে। রবিন বলল, লিয়ানা, আর এক পা পেছনে নেবেন না। লিয়ানা চেঁচিয়ে বলল, এগোবেন না আমার দিকে, স্বার্থপর নিষ্ঠুর মানুষ। কার দিকে বন্দুক তাক করে আছেন আপনি? হ্যাঁ, জানেন আমার সম্পর্কে? কিচ্ছু জানেন না। আমি কি আসল অপরাধী? আপনি যদি অপরাধী না হন, আপনাকে আমরা সসম্মানে ছেড়ে দিব। আপনি পেছাবেন না লিয়ানা, প্লিজ।
নির্বাক শাবাব। যুদ্ধ চলছে ভেতরে। সাইফা তাদের অমনোযোগী ভাবের সুযোগ নিয়ে জোভানের দিকে এগিয়ে গেল। তাকে টেনে তুলে গুলিবিদ্ধ জোভান আকস্মিক সাইফার চোখে ধুলো দিয়ে শরীরের অবশিষ্ট শক্তি ব্যবহার করে লিয়ানাকে সজোরে ধাক্কা দিল ছাদ থেকে। ধাক্কাটা সামলানো গেল না। আকস্মিক চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল বিভ্রাম নারী অবয়বটি। লিয়ানার পড়ে যাওয়া মস্তিষ্কে ধরার সঙ্গে সঙ্গে হাত থেকে বন্দুকটা জমিনে পড়েছে। কয়েক সেকেন্ড নিস্তব্ধ হয়ে রইল শাবাব। পরপর কোন দিকে না চেয়ে দৌড় লাগায়। একের পর এক সিঁড়ি নেয় নিচে চলছে। নিঃশ্বাস আটকে আসছে বারবার। মির্জা কিংকর্তব্য বিমূঢ়। তার সামনে জমিনে পড়েছে রক্তাক্ত লিয়ানা। কয়েক মিনিটের কম্পনে সম্পূর্ণ নিথর হয়ে যায়। পা জোড়া এগোতে পারল মির্জাও। শাবাব দৌড়ে এসে থেমে গেল ঠিক মির্জার পাশ বরাবর। স্পষ্ট দেখা যাচ্ছে শ্যাওলা পড়া চোখের মনি রক্ত লাল, জমাট বেঁধে আছে। রক্ত ছিটিয়ে পড়েছে তার প্রিয় গাছগুলোতে। আজও প্রাণহীন চেয়ে মেঘেদের দিকে। বাকিরা এসে হাজির। সাইফা অ্যাম্বুলেন্স কল করে তৎক্ষণাৎ। মূর্তির মতন নিষ্পলক লিয়ানার দিকে চেয়ে থাকা শাবাবের হুঁশ ফিরে। আধো আধো পায়ে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসলো লিয়ানার কাছে। রক্ত লাল হয়ে উঠছে তার নিজের চোখ জোড়া। মির্জা সাহস জোগায়। পেছন থেকে এসে পাল চেক করলো। নাকের কাছে আঙুল রেখে নিঃশ্বাসটাও চেক করে নিয়েছে। লালাব নেট্য মির্জার দিকে তুলে দেয় শাবাব। মির্জা শাবাবের দিকে চেয়ে ভারী গলায় বলল, শি ইজ নো মোর। মন মস্তিষ্ক অচল হয়ে পড়েছে। এক দৃষ্টিতে চেয়ে রইল লিয়ানার মুখের দিকে। রক্তাক্ত অবস্থায়ও মায়াবী লাগছে। নারীর স্পর্শ অপছন্দের তালিকায় 1 নম্বরে। আজ নিজেই হাত বাড়ালো লিয়ানার দিকে। সবুজ চোখগুলো হারিয়ে গেছে তরল লাল রাঙা রক্তের মাঝে। এখনো চেয়ে আছে ড্যাব ড্যাব করে। শাবাব নিজের হাতের সাহায্যে চেয়ে থাকা চোখ বন্ধ করে দিয়ে সরে গেল তৎক্ষণাৎ। অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে এগিয়ে আসছে। মিনিট 10 ব্যবধানে নিয়ে যাওয়া হলো লিয়ানাকে। প্রতিবার লিয়ানা দাঁড়িয়ে থাকতো দরজা ধরে। শাবাব বিদায় নিত। আজ লিয়ানা বিদায় নিচ্ছে চিরদিনের জন্য। আবারও সাইরেন বাজছে, সাথে আশ্রমের বৃদ্ধ আর বাচ্চাদের আর্তনাদ। চাপ সৃষ্টি হচ্ছে হৃদয়ে। পা জোড়া নড়বড় করে উঠছে। চোখের কোণ বেয়ে মরুভূমির বুকে 1 ফোঁটা বৃষ্টি নামলো। বড্ড সময় এসেছে এই বৃষ্টি। কয়েকদিন আগে এলেই পারত। সবার কেউ না কেউ আছে মনের সব উজাড় করে দেওয়ার জন্য। শাবাব কাকে শোনাবে? সাইফা এসে দাঁড়ালো শাবাবের পাশে, বলল, অপরাধীর মৃত্যুতে সাব ইন্সপেক্টরের চোখে জল। স্ট্রেঞ্জ। রক্তিম চোখ জোড়া সাইফার দিকে ফিরল। সাইফা তার দিকে আগে থেকেই চেয়ে। বক্র মুখখানা। কৈটুল্য করলো যেন শাবাবকে। বুকে দুহাত বেঁধে সাইরেন বাজিয়ে ছুটে চলা অ্যাম্বুলেন্সের দিকে ছলো ছলো চোখ চেয়ে দেখে একবার। মুখ খুলে আবার কিছু বাক্য বলে। পানি স্বচ্ছ ছিল এসআই শাবাব। ধুলো আপনার চোখে ছিল। শাবাব ফিরে চায় আবার। মোটা চোখে তাকায়। সাইফা কথা বলছে ঠিক লিয়ানার মতন করে, ধাঁধানো কাব্যিক। শাবাবের এরূপ দৃষ্টি দেখে সাইফা বলল, এভাবে তাকাচ্ছেন কেন? লিয়ানা থেকেই শিখেছি এরূপ কথা। লিয়ানার ঘরটা নীরবে পড়ে আছে। কদম বাড়িয়ে খোলা দরজা বেয়ে ঢুকে পড়ল শাবাব। ঘরের ভেতরে এসে মনে হলো কেউ ঘোর লাগানো কণ্ঠে কথা বলে যাচ্ছে। কালো হৃদয় এখনো বিশ্বাস করতে নারাজ। দেহ চলছে শুধু। দেহের মধ্যকার হৃৎপিণ্ড আর মস্তিষ্ক সবটাই অচল। শূন্য মনে হলো নিজেকে। কয়েক মিনিটের ব্যবধানে হাহাকার করতে শুরু করছে পুরো আশ্রম। জোভানকে হাসপাতালে নিয়ে গেছে ফাহাদ। লাইব্রেরির এক কোণে মির্জা। সাইফা আর রবিন আশ্রমের মানুষদের সামলানোর চেষ্টায়। বৃদ্ধ মানুষগুলোর চোখে অশ্রু দেখে চলে এসেছে এখানে। আবার ব্যর্থ তারা। তাদের চোখের সামনে লিয়ানাকে ঠেলে দিল মৃত্যুর কোলে। আর তারা চেয়ে চেয়ে দেখেছে। হাতের ব্যথাযুক্ত স্থানে বারংবার আঘাত করতে লাগলো শাবাব। অনবরত দেয়ালে আঘাত করে যাচ্ছে। অভ্যন্তরের আর্তনাদ বাঘের গর্জনের ন্যায় কণ্ঠনালী বেয়ে বেরিয়ে আসে। তাও শান্তি পেল না। তছনছ করলো লিয়ানার সম্পূর্ণ ঘরকে। টেবিলের এক কোণায় পড়ে থাকা লাল রঙের ডায়েরি হাতে তুলে বসে পড়লো ওলট পালট করা বিছানায়। ডায়েরি হাতে ধরে থাকলেও খুলে দেখার সাহসটা হচ্ছে না। শক্ত সম্ভ ভেঙেছে শাবাবের। ভেঙে পড়ার আওয়াজ ঠিক পাচ্ছে ভেতর থেকে। নিজেকে নিজে প্রশ্ন করে বসে। ভালোবাসতাম। নিজের প্রশ্নের জবাবে নিজেই বিড়বিড় করে বলল। রামশ্বাস ছুটে এসেছে পরদিন। বাবাকে সাথে নিয়ে এসেছে। এসেই হাউমাউ করে কেঁদে উঠল। একই হাসপাতালে দুজন। লিয়ানার বডি দিয়ে দেওয়া হবে কিছু ফর্মালিটি পূরণ করার পর। অন্যদিকে জোভান। গুলি বের করে নেওয়া হয়েছে বডি থেকে। 24 ঘন্টার মধ্যে সে সুস্থ হয়ে যাবে আশা দিয়েছেন ডক্টররা। রামসার কান্নায় শাবাবের কান অব্দি পৌঁছালেও একবার ফিরে তাকালো না। নিষ্পলক সামনের দিকে চেয়ে আছে মূর্তির মতন, নড়চড়বিহীন। রামসা এক পর্যায়ে রবিনের হাত ধরে বলতে লাগলো, সবকিছু তো জোভান ভাই করেছে রবিন। লিয়ানা কেন শাস্তি পেল? 3 দিন পর লিয়ানাকে তার আশ্রমের সমাধিস্থ করা হয়েছে।
ঠিক তার ফুল বাগানের মধ্যিখানে। মির্জা, রবিন, ফাহাদ সবাই মিলে সব কাজ শেষ করেছে। ছিল না শুধু শাবাব, দূরে দূরে থাকছে সব কিছু থেকে। হাসপাতাল থেকে শুরু করে কোনো কাজেই একটাবারের জন্য কাছে আসেনি। জোভান মোটামুটি সুস্থ, তাকে পুরোপুরি সুস্থ হওয়ার সময়টা পর্যন্ত দিতে চায়নি শাবাব। তার এবারের রাগটা ভিন্ন। হসপিটালেই তার জবানবন্দি নিজে তাকে হাজতে পাঠানোর সব চিন্তাভাবনা করে রেখেছে। শাবাবের জেদের কাছে হেরে আর একটা দিনের সময় নেওয়া হয়। আগামীকাল জোভানকে তুলে দেওয়া হবে সিআইডির হাতে। আশ্রমের সিঁড়িতে একাকী বসে সিগারেটের ধোঁয়া ওড়াতে দেখে মির্জা এগিয়ে আসে। কিছু বলতে চাইলেই শাবাব থামিয়ে দিল, বলল, কথা বলার মুড নাই আমার, যাও দিক থেকে। শাবাব শোনো। কিচ্ছু শুনতে চাইছি না। জোভান ছাড়া আমরা কারোর সাথে কথা নাই আর কোনো। যাও মির্জা। সিগারেটের ধোঁয়ায় কয়লা হৃদয় আর কয়লা করছে। ভাষা চোখ জোড়া বরাবর সোজা চেয়ে আছে। এখানেই আছে লিয়ানা, নিস্তব্ধ, প্রাণহীন। আধ ঘন্টা পর একটি শিশু এগিয়ে এসে বসলো শাবাবের পাশে। পরনে হাফ প্যান্ট আর লাল রঙের টি শার্ট। তাকে দেখে সিগারেট ফেলে দেয় পাশে। বয়স হবে তার 6-7 বছর। পা গুটিয়ে বসে শাবাবের দিকে চেয়ে আছে। শাবাব ভুরু নাচিয়ে জানতে চাইল। কে? বাচ্চাটি বলল, তোমার কি মন খারাপ? শাবাব হিসমিত হাসে, বলে, না। দিয়াপু কোথায় গিয়েছে জানো? 3 দিন আপুকে দেখছি না। অন্তরস্থলটা বারবার হু হু করে ওঠে। তার কথায় সামনে একবার চেয়ে আবার বাচ্চাটির দিকে নজর দিয়ে বলল, ঘুরতে গিয়েছে তোমার লিয়াপু, আসবে সময় হলে। বাচ্চাটি উদাস মনে উঠে দাঁড়ালো, যাওয়ার জন্য পা বাড়িয়ে বলল, আপুকে ছাড়া ভালোই লাগে না একদম। আমাকে সাইকেল কিনে দিবে বলেছিল। কাঠের টেবিলের উপরে রেকর্ডার, মাথার উপর জলজল করছে হলুদ বাল্ব। সংখ্যায় অধিক অফিসারদের দিকে চেয়ে আছে জোভান। কোনো অনুশোচনা নেই তার চোখে মুখে, কোনো গ্লানি নেই। তাদের উস্কে দিয়ে মিটিমিটি হেসে চলেছে। শাবাব আর রবিন জোভানের মুখ বরাবর বসে। একপাশে মির্জা আর একপাশে আবির, সাইফা, ফাহাদ উভয় দাঁড়িয়ে আছে। রবিন প্রশ্ন করল, অনেক হয়েছে খুনের খেলা, এবার বল এসব কেন করলি? জোভান হাসলো, উত্তর দিল, ইচ্ছে হয়েছে তাই করেছি। আশ্চর্যজনকভাবে শাবাবের কোনো প্রতিক্রিয়া নেই। চুপচাপ কান পেতে অন্যদিকে চেয়ে শুনছে। রবিন আবার বলল, এই মানুষগুলোকে কেন মারলি? কারণ ওরা অপরাধ করেছে। আর আমি মেরেছি নাকি? মেরেছে আনাম। বলে পাগলের মতন করে হাসতে শুরু করে জোভান। শাবাবের রাগটা যেন রবিনকে ঘিরে ধরছে আজ। জেদ দমিয়ে বলল, রিমান্ডে নিলে ধীরে ধীরে সব কথা বেরোবে কিন্তু। জোভান তীর্যক দৃষ্টি ছুড়ে বলল, রিমান্ডে নেওয়ার কি দরকার? আমি আপনাদের ভয় পাই নাকি? মানুষ মারতে দ্বিধাবোধ করিনি, আবার স্বীকার করতে দ্বিধাবোধ করবো? হ্যাঁ? রবিন বলল, তো দেখা সাহস, বল কেন করেছিস এসব? আমার বাপ আমার মায়ের জীবন নষ্ট করেছে। আমার মা আমাকে কেঁদে কেঁদে বলেছে সব। আমি আমার মায়ের কান্না সহ্য করতে পারি না। আমার বোনটা, সেটাও চলে গেল। আমার মা কষ্টে দিন পার করেছে, আর ওই লোক আমার বাবা, সে দিব্যি সংসার করছে। মিথ্যে কথা জোভান। তোমার বাবা তোমার ছোট 2 ভাই বোনের ভরণ পোষণ দিত, এখনো দিয়ে যাচ্ছে। তোমার মা তোমাকে উস্কেছে বাবার বিরুদ্ধে। আকস্মিক হিংস্রতা ফুটে ওঠে জোভানের মুখে। রক্তচক্ষু হয়ে উঠল, কপালের রগ ফুটে উঠেছে। জবাব দিল উঁচু গলায়, মিথ্যে কথা। আমার মায়ের কোনো কথা মিথ্যে না। মানুষগুলোকে কেন মারলে? প্রশ্ন করল মির্জা। চেয়ারে পিটেলায় জোভান, পায়ের উপর পাতলায় আয়েশ করে বসলো। বলতে লাগলো, ভালো লাগছিল জানেন, আমি সুইডেনে থাকতাম। এই আশ্রমটা, এটা আমার। পাপ করছি, সাথে পুণ্য কামাতে হবে না? পাপ পুণ্যের একটা ব্যালেন্স দরকার। তাই আশ্রমের মালিককে মেরে আশ্রমটা আমার করে নিয়েছি। টেবিলে জোরে সোরে হাত রেখে রবিন বলল, আমাদের এসব প্রহেলিকায় না ফেলে আসল কথা এসো। আহা, বলছি তো, আমি সুইডেনে 7 বছর থেকেছি। আমার বাবার বন্ধুর কাছ থেকে পালিয়ে যাওয়ার পর রাস্তায় 3 দিন কাটিয়েছি আমি। এরপর একজন আমাকে আশ্রয় দিল। সে ছিল একজন বিজ্ঞানী, অ্যালেক্স ছিল ওর নাম। সুইডেনেরই নাগরিক। আমার প্রতি সহানুভূতি দেখিয়ে কাজ ম্যানেজ করে দিয়েছে। এই তো, তারপর আর কি। বেতন অনেক ভালো ছিল। রেস্টুরেন্টে কাজ করতাম। 6 মাসের মধ্যে আমি জানতে পারি টক্সিকোলজি অর্থাৎ বিষবিদ্যার সম্পর্কে। সেদিন প্রথম ওই লোককে কার্মিকা গাছ নিয়ে গবেষণা করতে দেখি। তার বাড়িতেই ল্যাব ছিল। ধীরে ধীরে তার গবেষণার অংশ আমিও হয়েছি। দেখতে দেখতেই শিখেছি সব কিছু। তারপর আমি তার কাছ থেকে গাছের বীজ এনেছি। শালার এয়ারপোর্টের লোকরা এত বোকা, আমাকে ধরতেই পারলো না। তখন থেকে আমার মাথায় একটা জিনিস এলো। আমি ভাবলাম, এত সহজে করা সিকিউরিটির আড়ালে
বিষাক্ত গাছ আনতে পারলে আমি তার অনেক কিছুই করতে পারবো। শাবাব এখনো প্রতিক্রিয়া দেয়নি কোনো, চুপচাপ শুনছে শুধু। বাকিরাও জোভানের কথায় মনোযোগী। সে কথা বলতে বলতে থেমে গেল। মির্জা পুনরায় বলে ওঠে, থেমে গেলে কেন? পুরো উপন্যাস শেষ করে তারপর থামবে। দেশে এসেছিলে 7 বছরের মধ্যে কখনো? অনুশোচনাহীন জোভান বলতে লাগলো, বহুবার এসেছি। শেষ কবে এসেছো? আমি প্রায়ই আসতাম দেশে। শেষ এসেছি 2 বছর আগে, এরপর আর ফিরিনি। মির্জা বুঝতে পারল তার মানসিক অবস্থা ঠিক নেই। হিংস্রতায় পূর্ণ তার স্বভাব, আচার আচরণ বিচিত্র। অপরাধ করে কি অবলীলায় বলে যাচ্ছে। রবিন বলে ওঠে, কোনগুলোর কারণ জানতে চাচ্ছি। আমাদের ইন্সপেক্টর লিয়ানা বলদ একটা মেয়ে ছিল। এত বোকা কেউ হয়? এই যুগে এত ভদ্র কে হয়? ওকে আমি আশ্রমে ঠাঁই দিয়েছি, সাহায্য করেছি। সে আমাকে তার বিশ্বাসের সবটুকু দিয়েছে। আমি আশ্রম থেকে 1 কিলোমিটার দূরে যখন পয়জনের এক্সপেরিমেন্ট সফল হয়, আমি তার উপরে অ্যাপ্লাই করি। ও হ্যাঁ, তার আগে এই মেয়ে অপরাধ তদন্ত বিভাগে চাকরি করত। আমার এক সহকর্মীকে সেই ধরেছে। ওর এই কাজটার জন্য আমার কত ক্ষতি হয়েছিল জানেন? ওর মৃত্যুটা ওর জন্য পারফেক্ট শাস্তি। নগদে টেবিলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কলার চেপে ধরেছে শাবাব। আকস্মিক আক্রমণের কথা বাকিরাও কেউ কল্পনায়ও আনতে পারেনি। শাবাব মাত্রাতিরিক্ত জেদি গলায় বলল, আর তোর এমন শাস্তি হবে প্রতিদিন নিজে মরতে চাইবি। জোভানকে ছেড়ে দিয়ে নিজের জায়গায় বসেছে শাবাব। সাইফা তার মুখের দিকে চেয়ে পা নাড়াতে নাড়াতে শাবাব বলল, মুখ যেন না থামে ওর মির্জা। জোভান একই সুরে বলতে লাগলো, তারপর শুনলাম ওর প্রেমিককে ধোঁকা দিয়েছে, ব্যবহার করেছে, ওকে সম্মানহরণ করেছে। সে তার বিভাগের উচ্চপদস্থ মানুষের কাছে বিচার চাইলে তাকে নাকি চাকরি থেকে বের করে দেয়। মিথ্যে এলিগেশন লাগায় ওর ওপর। সবটাই বলেছে আমাকে কেঁদে কেঁদে। কথাটি হয়তো জোভানের কাছে কৌতুক স্বরূপ, তাই শেষ বাক্যে আবারও হাসে। তার হাসিতে গা জ্বলছে রীতিমতো সকলের। কতটা নিকৃষ্ট হতে পারে সে? রবিন প্রশ্ন করল, তারপর? মেয়েটাকে একবার ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম। ডক্টর জানায় সে মানসিকভাবে অসুস্থ। সিজোফ্রেনিয়া নামক একটা রোগ আছে ওর। ওকে সাবধানে রাখতে। মাঝে মধ্যেই সে হিংস্র হয়ে উঠতে পারে, ডুয়াল পার্সোনালিটি ক্যারি করতে পারে একসাথে। পাশাপাশি ভুলে যাওয়ার রোগটা ছিল। হ্যাঁ, ওর মধ্যে এটাও ছিল। যাক, মাঝে মধ্যে কেঁদে উঠত, কখনো আর চুপ হয়ে যেত। একা একাই কথা বলতো, নিজের জগতেই সুখ খুঁজত সে। কারণ ও ভাবতো এই পৃথিবীতে ওর কেউ নেই, সে একা। হ্যাঁ, আমার মস্তিষ্কের বাতি তখনই জ্বলে। ওর ওপর ভালোভাবে এক্সপেরিমেন্ট আমার সফল হয়। আমি এক্সপেরিমেন্ট করি, ওকে কাজে লাগাই। ওর প্রেমিককে শাস্তি দেওয়ার জন্য উস্কাই ওকেই আশ্রমের সমস্ত দায়িত্ব দিয়ে হাত করে নিলাম ওকে। একটু পরপর থেমে যায় জোভান, যেন বিশ্রাম দেয় নিজেকে। শাবাব থমথমে চোখে চাইল তার দিকে। চিকচিক করছে শাবাবের নৃত্যযুগল, আড়াল করতে চাইছে কিছু জেদের আড়ালে। শাবাব জোভানের দিকে আঙুল তুলে মির্জাকে বলে উঠল, ওকে বোঝাও মির্জা, কোনো থামাথামির সুযোগ নেই। জোভান তাচ্ছিল্যের সুরে বলে উঠল, কেমন দৌড়ঝাঁপের উপরে রাখলাম আপনাদের? মজা পেয়েছেন? আমি তো বেশ মজা পেয়েছি আপনাদের এই দৌড়াদৌড়িটা দেখে। হুটাট আক্রমণাত্মক হয়ে উঠছে শাবাব। এবার বন্দুক বের করে রিলোড করে দিল। উঠে জোভানের পাশে এসে টেবিলে বসলো, বন্দুক কপালে ঠেকিয়ে বলল, শুরু কর আবার, তোকে ক্রস ফায়ার দেওয়ার অনুমতি আছে। মৃত্যুকে ভয় পেন আমি ইন্সপেক্টর। আরও চাপ প্রয়োগ করলো জোভানের কপালে। মির্জা চোখ দেখিয়ে আশ্বস্ত করার চেষ্টা করছে শাবাবকে। জোভান আবার বলল, মাসের পর মাস আমি ওকে ইঞ্জেকশন দিয়ে আশানুরূপ ফলাফল পেয়েছি। হিপনোটিজম বিদ্যাটা শিখতেও আমার খুব বেশি একটা সময় লাগেনি। ধীরে ধীরে আমি সম্পূর্ণ লিয়ানাকে আমার নিজের আয়ত্তে আনি। তাকে নতুন নাম দিই আনাম। মেয়েটা এত ভালোবাসা কাতর ছিল যে আমার সব কথা শুনতো। ভাই ভাবতো আমাকে, ভাই। আমার এত শখ নেই কারোর সাথে আমার সম্পর্ক বাতানোর, কিন্তু রিস্ক ছিল। আমি চাইছিলাম এমনিতে সে স্বাভাবিক লিয়ানা রূপে থাকবে, যেন সে কিছুই জানে না। আর আমার কাজের সময় আনাম 1 মাস সময় নেই, এই তো ওকে অবজার্ভ করি, ড্রাগের মাত্রা বাড়াই। তারপর কি? তারপর তো আমি সফল। প্রথম খুন হলো লিয়ানার প্রেমিক। শাবাব দাঁতে দাঁত চেপে প্রশ্ন করে, তোর বোনের অপরাধী শুধু প্রফেসর ছিল, তুই কেন অন্যদের মারলি? তোর শত্রুতা সবই প্রফেসরের সাথে ছিল। জীবনের দাবায় কি সরাসরি রাজাকে অ্যাটাক করা যায়? আগে বাকিদের শেষ করলাম, তারপর রাজাকে ধরতে গিয়েও ছেড়ে দিলাম। রবিন উঁচু গলায় প্রশ্ন করল, বাকিদের মারার কারণ কি? জোভান উল্টো জেদ দেখানো শুরু করলো,
আমার বোন 4 বছরে বিশ্ববিদ্যালয়ে এসবের শিকার হয়েছে। আমি যতবার বোনের সাহায্য করতে চেয়েছি ততবার আমার বোন আমাকে দূরে ঠেলে দিয়েছে। আমি নাকি স্বার্থপর, আমাকে সহ্য করতে পারতো না সে। খেয়াল করে দেখুন ইন্সপেক্টর, আমার বোন মারা যাওয়ার পূর্বে শুধু একটা খুন হয়েছে, বাকিগুলো পরে হয়েছে। রবিন পুনরায় প্রশ্ন ছুড়ে। কেন? আমার বোন যে জিনিসের শিকার হয়ে সুইসাইড করেছে ও প্রত্যেকটা পুরুষের শাস্তি পাওয়া উচিত। আমি শহর থেকে শহর ঘুরেছি, আর যখনই কোনো মেয়েকে এভাবে ভুগতে দেখতাম আমার মাথা কাজ করতো না ইন্সপেক্টর, মাথা কাজ করতো না। আমি পাগলের মতন ওর জীবনের পেছনে পড়ে যেতাম। আমার মাথা ঠান্ডা হতো না ওকে না মারা পর্যন্ত। আমার মনে হতো আমার বোন ওখানে। বিশ্বাস করুন, আমি ওই মেয়েগুলোর মুখের দিকে যখন আমি আমার ছোট বোনটা, আমার জারাকে দেখতে পেতাম, ধ্বংস করে ফেলতে ইচ্ছে হতো মায়ের কান্না দেখে। জাহিন 1 সপ্তাহ হাসপাতালে ছিল জারাকে না পেয়ে। আমার চারিদিকে এত হাহাকার চলতো, আমি কি করব বুঝতে পারছিলাম না। কি করব না করব কিচ্ছু মাথায় কাজ করতো না। আর তাদের খুন না করে আমি স্বস্তি পেতাম না। অদ্ভুত আচরণ করতে শুরু করে জোভান। মির্জার প্রাথমিক ধারণাটাই ঠিক, সোশিওপ্যাথ এর লক্ষণ। সমাজবিরোধী আচরণ তার মধ্যে দৃশ্যমান। শাবাবকে হাত দেখিয়ে থামায়, 1 গ্লাস পানি এনে তাকে দিল। অপরাধী এর পাশাপাশি একজন মানসিক রোগী সে, সব দিকটাই বিবেচনা করতে হবে। মির্জা বলল, তুমি অন্য মেয়েদের বিচার করতে গিয়ে একটা নির্দোষ মেয়েকে ব্যবহার করেছো জোভান, তখন তোমার এই নীতি কোথায় ছিল? জোভান অদ্ভুত চোখ করে চায় মির্জার দিকে, ঘাড় বেঁকিয়ে মাতালের মতন করে বলে উঠল, আমার লোককে কেন সে জেলে পাঠালো? আমার কাজে বিরাট বাধা দিয়েছিল, সফল হতে হতে থেমে গিয়েছিলাম। সে আইনের কর্মকর্তা ছিল, ওটা তার কাজ জোভান। তুমি যেটা করছিলে সেটা লিগ্যাল না। জোভান দাঁত কামড়ে বলে উঠল, আমার কাছে সব লিগ্যাল ইন্সপেক্টর, সব কিছু। এক একজনকে মারতে মারতে দেখলাম বিদেশি মুভির মতন। আমি তো সিরিয়াল কিলার হয়ে উঠেছি। আরে আমার আর ঠেকায় কে? কেউ আমাকে ধরতে পারছে না। মানে আমি না আনাম, তার চাবি আমার হাতে। তাছাড়াও সবাই ধর্ষক ছিল না, ভুল ইনফরমেশন দিয়েছি কিছু। আমি চাইলেই মানুষ মারতে পারি, আমি চাইলেই বাঁচিয়েও রাখতে পারি। কি আর বলবো, আমার মধ্যে পুলিশ আর প্রতিদ্বন্দ্বী মনোভাব সৃষ্টি হয়। মস্তিষ্কের সমস্ত বুদ্ধি খাটিয়েছি। প্রফেসরকে এমন মৃত্যু দিতে চেয়েছিলাম যে ওর শেষ সময় ধুকে ধুকে শেষ হয়। কিন্তু পরে দেখলাম সিআইডির এন্ট্রি, আমাকে খুঁজছে। মানে আনাম কি আর কি, বারবার ভুলে যাই। অনেক খোঁজা হচ্ছে, পাচ্ছিই না। পাওয়ার পর যদি খোলা রাখি তাইলেই না পাবে। আমার মনে হলো আমি একটা গেম শুরু করি। শাবাব এত সময় চেয়েছিল জোভানের দিকে, কাটার মতন বিচ্ছে এই জিনিসটি, যে সামনে লিয়ানার খুনি বসে, অথচ ওকে নিঃশেষ করতে পারছে না। হাত বাঁধা আইনের কাছে। মিথ্যে বলেছে ক্রসফায়ারের কথা। আসলে ক্রসফায়ারের অনুমতি থাকলে স্বীকারোক্তি দেওয়ার জন্য জোভান জীবিত থাকতো না। শাবাব প্রশ্ন করল, কি গেম? আপনারা আমার পেছনে, আমি আপনাদের পেছনে। ইন্সপেক্টর শাবাব, গাছে উঠতে জানেন? আপনি কিন্তু ইন্সপেক্টর সাইফা। অদ্ভুত প্রশ্নে কপাল কুঁচকে নেয় শাবাব ও সাইফা ও ভাই। জোভান আবার বলল, আহা, সেদিন জঙ্গলে আমাকে খুঁজতে এসে ঘোরাঘুরি করলেন, অথচ গাছের দিকেই তাকালেন না। এক এক করে সব প্রমাণ এনে সামনে রাখলো ফাহাদ। একটা চিপ, গ্লাভস, পয়জন, গগলস ইত্যাদি সবগুলোই দুটো দুটো করলে রবিন প্রশ্ন করে, এগুলো দুটো কেন? আহা, কত কিছু জানার বাকি আপনাদের। লিয়ানা আর আমি ছিলাম একে অপরের প্রতিচ্ছবি। দেখুন, আমাদের দুজনের উচ্চতা এক, রং এক, আর এই পোশাকগুলো পরলে আমাদের দেখায় একরকমই। আর ভয়েস চেঞ্জ, ওই যে চিপটা দেখেছেন, এটাই অটোমেটিক রোবোটিক ভয়েস বানাতে পারে। শাবাব বন্দুক নামিয়ে ফেলেছিল, আবার কপালে চেপে ধরে, অন্য হাতে ঘাড় চেপে ধরল, বলল, লয়ারের কাহিনী বল। ও আমারই লোক, কেন আইন শাস্তি দেবে তাদের? আমি দেব শাস্তি, আমি শাস্তি দিব। আইন কি করবে? আইন 2-1 মাস জেল খাটিয়ে তারপর ছেড়ে দিবে। ওরা ছাড়া পাওয়ার যোগ্য না। হ্যাঁ, ওদের শাস্তি একমাত্র মৃত্যু। নিজেকে আইনের চেয়ে বেশি বড় মনে করিস? হ্যাঁ, অবশ্যই। আপনাদের সাথে গেম খেলতে গিয়েই তো লাস্ট মোমেন্টে প্ল্যান চেঞ্জ করি, প্রফেসরকে বাঁচিয়ে রেখে। আপনারা কি বলেছিলেন সংবাদ মাধ্যমে? আমাকে দেখে নেবেন না। আজকে কাকে দেখে নিল? আমার মধ্যে কোনো অনুশোচনা নেই, আমি বিজয়ী। হেরে গেছেন আপনারা, লুজার, আপনারা লুজার। সকলেই চুপ। জোভানকে জেলে নেওয়ার প্রক্রিয়া চলছে, সব রকমের প্রমাণ তাদের হাতে। ফাহাদ তাকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যেতে চাইলে জোভান দাঁড়িয়ে পড়ল, পিছনে ঘুরে বলল, মজার কথা শুনবেন ইন্সপেক্টর,
একই বেশ ধরে কখনো আমি খুন করেছি, কখনো ওই পাগল মেয়েটা। আসলাম, তবে মনে রাখবেন জিততেও হেরেছেন আপনারা। আপনাদের চোখের সামনে আমার শেষ শিকারকে মৃত্যু দিয়েছি আমি। জোভানকে নিয়ে যাওয়া হয়েছে। শাবাব চুল খামছে, ঠিক একই জায়গায় বসে মাথা নত করে। মোটামুটি সবার কাছে স্পষ্ট, লিয়ানার জন্য ক্ষুদ্র অনুভূতি হলেও শাবাবের ছিল। সবচেয়ে কষ্ট হচ্ছে সাইফার। সে নিজেকে কি করে সামলাবে? লিয়ানার মৃত্যু আর নিজের পছন্দের মানুষকে এভাবে ছন্নছাড়া অবস্থায় দেখে। রেকর্ডারটা নিয়ে চলে গেল সাইফা। মির্জা এসে শাবাবের কাঁধে হাত রাখতে মাথা তুলে শাবাব বলে, আমাকে একটু একা থাকতে দেবে মির্জা? বেশি না, 5 দিনের জন্য। বুড়োর বাকি কেসগুলো সামলে নিও, আমি বাড়ি যাব একটু। লিয়ানার ডায়েরি, প্রথম পৃষ্ঠা। জীবনে প্রথম ডায়েরি লিখছি। কি লিখবো জানি না, এলোমেলো কিছু কথাই লিখে রাখি না হয়। যদি বেঁচে থাকি অনেক বছর পর দেখবো আর হাসবো। মানুষ তারিখ লিখে রাখে, সেই দিনটা তার সাথে ভালো খারাপ যাই হয়েছে মনে রাখার জন্য। আমি ক্লাস 9ম শ্রেণীর একজন শিক্ষার্থী। এই তো 2 দিন হলো ক্লাস শুরু হয়েছে। আমি আমার সহপাঠীদের দেখেছি সবার কাছে একটা ডায়েরি আছে, তাই আমিও কিনে নিয়ে এসেছি। তাদের জিজ্ঞেস করেছি ডায়েরিতে কি লিখতে হয়, তারা কেউ আমাকে বললো না কেন যেন। তারা আমার সাথে ঠিকমতো কথাই বলে না, পছন্দই করে না, হয়তো এড়িয়ে যায় বারবার। আমি ভালো স্টুডেন্ট নেই বলে হয়তো। আমি সিদ্ধান্ত নিলাম আমি আর ওদের কাছে যাব না। আমায় পছন্দ করে অযথা, আমি কেন ওদের সাথে মিশবো? আমি সারা দিন পরিশ্রম করার পরেও যদি ভালো রেজাল্ট না করতে পারি, এতে আমার কি দোষ? চেষ্টা করি তো আমি। আজ কোনো কথা মনে পড়ছে না, কি যেন লিখতে চেয়েছিলাম, ভুলে গিয়েছি। আজ এই পর্যন্তই। দ্বিতীয় পৃষ্ঠা। অনেক দিন পর লিখছি। এতদিন পরীক্ষার চাপে লিখতেই পারিনি, আজ রেজাল্ট দিয়েছে। এ নিয়ে মন ভীষণ খারাপ। হেডমিস্ট্রেস আমার বাবা মাকে ডেকে আমার কথা বলেছেন। 2টো সাবজেক্টে ফেল এসেছে আমার, কিন্তু আমি তো ভালোভাবেই প্রিপারেশন নিয়েছিলাম। কেন ফেল আসলো বুঝলামই না আমি। বাবা মাকেও বোঝাতে পারছি না, তারা ভীষণ রেগে আছেন। রেগে গিয়ে খাবারটা অবধি দিলেন না। খারাপ লাগছে আমার, কান্না পাচ্ছে। আমি কেন চেষ্টা করেও পারছি না। আমার চেষ্টাগুলো বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে। আমি কাউকে বোঝাতে পারছি না আমার ভেতরের অবস্থা। তৃতীয় পৃষ্ঠা। আমি আজ আমার আপুর সম্পর্কে লিখব। বাবা মায়ের প্রথম আর আদরের সন্তান। বাবা মা তাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন। আপু খুব মেধাবী, আমাদের কুড়িগ্রামে সেই একমাত্র মেয়ে। সবাই তাকে খুব ভালো জানে, আমাকেও চেনে, কিন্তু আপুর মতো নয়। কারণ আপু তো ফার্স্ট ক্লাস স্টুডেন্ট। আপুর বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিয়েছে, ভালো নম্বরে পাশ করেছে সে। বাবা মা ভীষণ খুশি আজ। পুরো বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং 1। আজ বাবা হেসে হেসে বললেন, আমার বড় মেয়ে নাম উজ্জ্বল করেছে আর ছোটজন ডুবাচ্ছে। আমার খারাপ লাগলো কথাটা শুনে, কিন্তু বাবা মা আর আপুকে দেখে ভাবলাম দুষ্টুমি করে বলছেন হয়তো। তাদের মতোই হেসে উড়িয়ে দিয়েছি। বাবা মায়ের কথা ধরে বসে থাকলে কি আর হয়? আমি না কখনো তাদের হাসি ঠাট্টার আলোচনার অংশ হতে পারিনি। একটা দূরত্ব আছে আমাদের মাঝে। চতুর্থ পৃষ্ঠা। আপুর চাকরি হয়েছে, আজও সবাই ভীষণ রকমের খুশি। বাবা মিষ্টি বিতরণ করেছেন পুরো এলাকায়, আমিও খুশি। কিন্তু আপু চলে যাবে কিছুদিন পর ঢাকায়। এই ভেবে খুশির সাথে সাথে মনটাও ভীষণ খারাপ হয়ে গেল আমার। আপুর কাছে গেলাম, জড়িয়ে ধরতে চাইলাম। আপু আমায় কষ্ট দিয়ে বললেন, গায়ে হাত দিবি না, ওসব আলগা দরদ আমার পছন্দ নয়। তোর জন্য বাবা মায়ের নাক কাটা যাচ্ছে। মানুষ প্রশ্ন করে আপনার বড় মেয়ে এত ভালো, ছোট মেয়ের এই অবস্থা কেন? না পড়ালেখা পারিস ভালো মতো, না কোনো কাজ জানিস। তুই মিথ্যা ভালোবাসা দেখিয়ে অ্যাটেনশন নিতে অকর্মার ঢেকি, যা এখান থেকে। এই কথাটা বাবার কান পর্যন্ত গেল। বাবা তখন বলেছিলেন, আমার টাকা জলে ঢেলেছি, ওকে এসব বলে কোনো লাভ নেই। তুই তোর কাজ কর। আমি ভীষণ কষ্ট পাই। বাবার কাছে গিয়ে বললাম, বাবা আমার তো এখনো চাকরি করার বয়স হয়নি। আমার সময় আসলে আমিও আপুর মতো ঢাকায় চাকরি করব, তোমাদের নাম উজ্জ্বল করব। ঠিক তখনই বাবা আমাকে চমকে দিয়ে অট্ট হাসিতে ফেটে পড়েন। অনেক সময় পর হাসি থামিয়ে বলেন, সেই নমুনা এখনো দেখে যাচ্ছে। আমি হয়তো আমার বাবা মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়েই তুলতে পারিনি, আমারই দোষ। সারাদিন ঘরে পড়ে না থেকে বাবা মায়ের সাথে গল্প করা উচিত, যেমনটা আপু করে। পঞ্চম পৃষ্ঠা। ডায়েরিতে ধুলো জমেছে। প্রায় 2 মাস পর লিখতে বসেছি। আমার মা প্রচন্ড রকমের অসুস্থ ছিলেন কিছুদিন। আপু নেই, আমাকেই ঘরের সবটা সামলাতে হচ্ছে। ভীষণ ক্লান্ত আমি। তবে কিছু জিনিস এই কিছুদিন লক্ষ্য করলাম। আমি সারা রাত জেগেছি এই কটা দিন, কেঁদেছি মায়ের জন্য।
পুরো ঘরটা একা হাতে সামলেছি। এত কিছুর পর আমিও ভীষণ অসুস্থ হয়ে পড়ি, বুঝতে দেইনি মা বাবাকে। এরপর আমার মায়ের কোমর ব্যথা বাড়লো, আমি তখনও সারা রাত জেগেছি। আপু বারবার ফোন করে খবর নিয়েছেন, অনেক টাকা পাঠিয়েছে, কিন্তু নিজে আসেনি। মা অসুস্থ শুনে আমাদের আত্মীয়রা আসে আমাদের বাড়ি। আমার বাবা মা দুজনই বড় আপু তাদের নিয়ে চিন্তা আর টাকা পাঠানোর কথা গর্ব করে বলতে লাগলেন। আমি ভাবলাম দ্বিতীয়তে হয়তো আমার নাম আসবে। আমি মেহমান যাওয়া অবধি হাসি মুখে অপেক্ষা করেছি, আমার নামটা আসেনি, চলে গিয়েছিলেন তারা, আর আমি তখন অপেক্ষারতই ছিলাম। 6ষ্ঠ পৃষ্ঠা। মানসিকভাবে ভেঙে পড়েছি, দেহে শক্তি আর ধৈর্য বাকি নেই আমার। বছর খানিক পর ডায়েরিটা খুঁজে পেলাম। ইন্টার প্রথম বর্ষে এগোতে এগোতে ডায়েরি লেখার শখটা মিটে গিয়েছিল আমার। আজ ক্লান্ত ও পরিশ্রান্ত মন নিয়ে এসেছি। গত রাতে ভেবেছি নিজের জীবনটা নিয়ে, নিজের কাছে কিছু প্রশ্ন করেছি। যেদিন থেকে বোধ শক্তি এসেছে সেই দিন থেকে এই মুহূর্ত অবধি রাত ভর ভেবে এই পরিণতিতে পৌঁছলাম যে আমাকে উপেক্ষা আজ থেকে করা হচ্ছে না, আমাকে উপেক্ষা করা হচ্ছে অনেক বছর আগ থেকে। শুধু বুঝতে শিখেছি 2-1 বছর হলো। আমি প্রথমে শুধু ভাবতাম আমার খারাপ রেজাল্টের কারণে আমার সহপাঠীরা পছন্দ করে না। ভুল, আমার আপন মানুষও আমার আপন না। তারা আমার কাছ থেকে কি চায় আমি বুঝতে পারি না। আমি মেট্রিক পরীক্ষায় ভালো নম্বরে পাশ করেছি, কিন্তু আমার বাবা মা বোন কেউ সন্তুষ্ট হতে পারছে না। কেন যেন পারছে না আমি জানি না। আমি এতটা দিন বাবা মায়ের সাথে বন্ধুর মতো সম্পর্ক গড়ে তুলতে চেয়েছি, তারা আমায় তাচ্ছিল্য করে দূরে সরিয়ে দিচ্ছে বারবার। আমি তাদের মন মোতাবেক চলার চেষ্টা করছি, আপুর মতো হতে চাচ্ছি, বিনিময়ে শুধু উপেক্ষা পেয়েছি আমি। আমার ভালো কাজ কারো চোখে টেকছে না। আমি বুঝতে পারছি না আমার আপন মানুষগুলোকেই, বাইরের মানুষগুলোকে, তাদের রুক্ষতার কারণ কি। আমি দোষ খুঁজে পাচ্ছি না নিজের। আমি যাই ছুঁয়ে দিচ্ছি সব ধ্বংস হয়ে যাচ্ছে। আমার কঠোর চেষ্টা বিফলে যাচ্ছে, দম বন্ধ মনে হয় আমার মনে হয় এরা আমার কেউ না। আমি নির্জীব, আমি অদৃশ্য। আমি কথাগুলো বলার মতো কাউকে পাচ্ছি না। কাকে বলবো এইসব? কেউ শুনতে ইচ্ছুক না, দূরে দূরে ঠেলে দিচ্ছে। যত কাছে যেতে চাই আমি সুখের একটা পরিবার চাই। আমি আমার বাবা মাকে চাই, আপুকে চাই। আমার দম বন্ধ হয়ে আসছে একাকিত্বে, পাগলের মতো ছুটে বেড়াতে ইচ্ছে হয় এদিক ওদিক। 7ম পৃষ্ঠা।